রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় তোলা। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় তোলা। দারুদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাত হায়দারি হাত, মার হাত হায়দারি হাত। কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিগত 7 মাস পূর্বে দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে আমাদের ছাত্র ও সকল শ্রেণী পেশা ভাইদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সন্ত্রাস বাহিনী থেকে এই মাতৃভূমিকে মুক্ত করতে যখন আমাদের টকবগে যুবক ভাইয়েরা একের পর এক নিজেদের জীবন দিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় তথাকথিত মানব সেবক জাতীয় গাদ্দারগুলো এই শহীদদের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার লোভে স্বৈরশাসকের দালালিতে লিপ্ত ছিল। আজকের অনুসন্ধানে জীবনীতাস আপনাদের জানাবে সেই জাতীয় গাদ্দারদের পরিচয়। আমাদের এই অনুসন্ধানের তালিকা অনুযায়ী 10 নম্বর থেকে শুরু করছি। 10 নম্বরে রয়েছে বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এই ব্যক্তি ক্রিকেট থেকে অবসর নিয়ে পেটের ধান্দায় আওয়ামী বাহিনীতে যোগদান করে। আন্দোলনের সময় পদ টিকিয়ে রাখার ধান্দায় নীরব দর্শকের ভূমিকা পালন করে। 9 নম্বরে রয়েছে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। সে ক্ষমতার লোভে একটি আসন পাওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর কাছে বিক্রি হয়ে যায়। আন্দোলনের সময় সেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আন্দোলনের পর সে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসে সে বলে, আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না, সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কিছুতেই পূরণযোগ্য নয়। এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনক্ষুণ্ণ হতাম। আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক, দিন শেষে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থায় থেকেছি অন্তর থেকে ক্রিকেটটাকেই ধারণ করেছি। এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বের সেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচে পড়া ভিড় আমাকে শক্তি জুগিয়েছে। আমি জিতলে আপনারা সবাই জিতেছেন, আমি হেরে গেলে হেরে গেছেন আপনারা সবাই। আপনারা জানেন খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা। তাই আমার শেষ ম্যাচে এই গল্পের শেষ অধ্যায়ে আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায় বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই
যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায় বেলায় সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে, আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে। আমি আশা করি, শুধু আশা না, বিশ্বাস করি এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন। সেই গল্পের নায়ক আমি নই, আপনারা। 8 নম্বরে রয়েছে সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির আগস্ট বিপ্লবের পর সে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সালমান দ্য ব্রাউন ফিশে একটি ভিডিও আপলোড করে। ভিডিওর পুরো ক্লিপটি জীবন ইতিহাসের অনুসন্ধান টিম খুঁজে পায়নি, তাই এখানে তার টুইটার অ্যাকাউন্ট থেকে পাওয়া 2 মিনিট 20 সেকেন্ডের একটি ভিডিও দেওয়া হয়েছে। Having a very good relationship between India and Bangladesh, there has been a particular group of Indian media who are sharing fake news and rumors on social media, manipulating contents. Who's behind it? Why are they doing it? Those questions have been already answered by creators like Deshbhat and Dhruv Rathi from India. Hello, my name is Salman Muqtadir and I am an online content creator and entertainer and a citizen of Bangladesh. Recently, after the resignation of dictator Hasina, her party Awami League has been trying to prove that Bangladesh is going to be ruined without her and her party Awami League. Whereas in reality, students, citizens and people have been shot, tortured, abused in front of millions of people. There was not a single leader, minister, force, journalist, TV, national media, nothing. Nobody would come forward against Hasina or her party Awami League. But please do not take my words, do not take social media's word. Rather try to find out what the international media has to say, what the world has seen, what the people have seen who were on ground risking their lives. After her resignation, not just Hasina and her political party, her youth wing, student wing, not just them, other political parties such as BNP, National Party and Jamaat also tried to exploit the situation by harming people, abusing people and torture people just to take advantage of this current situation. To make the matter even worse, we Bangladeshis did not have any law enforcement, law and order existing in Bangladesh, which is why you have been seeing houses set on fire, arsons, attacks, murders and all kind of attacks on people of Bangladesh, on each and every person who is a citizen of Bangladesh, regardless their caste, color and religion. And these same exact contents were taken out of context to make it seem like Hindus are not safe in Bangladesh while using Hindu sentiments in India. Now let's be very clear. Aren't there any crimes happening in Bangladesh? Of course there are, just like any other countries in the world. Aren't Hindu people getting affected by some of those crimes in Bangladesh? Yes, they are, just like Muslim people being affected by some of those crimes in India. All I'm trying to say is that humanity shouldn't be practiced based on caste. এই ভিডিওটি সে 15 আগস্ট আপলোড করে। এরপর সে এই ভিডিওর একটি ক্লিপ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে এবং কমেন্টে তার ইউটিউব ভিডিওর লিঙ্ক দিয়ে দেয়। এরপর হঠাৎ করে তার চ্যানেল থেকে এই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। টুইটারের সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখার চেষ্টা করলে দেখাচ্ছে দিস ভিডিও হ্যাজ বিন রিমুভড বাই দ্য আপলোডার, মানে ভিডিওটি হয়তো তার ইউটিউব চ্যানেল থেকে প্রাইভেট করা হয়েছে, নয়তো ডিলিট করা হয়েছে। 7 নম্বরে রয়েছে রাকিন আফসার। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাকে তেল মারার একটি ভিডিও আপনারাই দেখুন। প্রাইম মিনিস্টার, আমি হলাম রাকিন আফসার, আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দেখেছিলাম যে আমাদের যেরকম ডিজিটাল বাংলাদেশ এস্টাবলিশ করার আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এন্ড ওইটা অলরেডি আমরা সাকসেসফুলি দেখতে পেলাম। এবার ফ্যাসিস্ট হাসিনা পতনের পরের একটি ভিডিও দেখুন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 6 নম্বরে রয়েছে ইফতেখার আফসান উর্ফে রাফসান দা ছোট ভাই। তার কাছে গণঅভ্যুত্থানের সময় দেশকে অস্থিতিশীল করার মাস্টার মাইন্ড ফোন দিয়ে তাকে স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাতে বলে। তারও কয়েকটি ভিডিও ক্লিপ আপনারা দেখুন। ফ্যাসিস্ট হাসিনার মোরগ পোলাও রিভিউ করার আবেদন জানাচ্ছে কিভাবে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইফতেখার আফসান, আমি একজন ইউটিউবার। আমি ফেসবুকে দেখেছিলাম স্পেসিফিকলি আপনি অনেক অনেক ভালো রান্না করেন, অ্যান্ড আমার একটা প্রশ্ন ছিল যে আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মোরগ পোলাও রান্না করেন স্পেসিফিকলি। সো আমার একটা প্রশ্ন ছিল, আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা, আর আমি কি রিভিউ করতে পারবো এটা? ফ্যাসিস্ট হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছ থেকে
কিভাবে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে এই রাফসান। ভিডিও ক্লিপটি দেখুন, তাকে ডাকার পর কিভাবে বুলেটের গতিতে ছুটছে সে। আমি একটু রাফসানকে খুঁজছিলাম। রাফসান আছে এখানে? ছোট ভাই? এই ছোট ভাই, তুমি কই? আমার ওয়াইফ বলতেছে ওকে চিনতে পারছো? আমি বলি কেন? বলি ইউটিউবে তুমি দেখো না, ও রেস্টুরেন্টে যায় বিভিন্নভাবে ছবি বানায়। আমি তোমার ইউটিউবে একটা ছবি দেখলাম যে তোমাকে রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছে না। এবং সে বলতেছে যে আপনাকে আমি 10,000 টাকা দিব, একটা ভিডিও করব, আপনি কেন ঢুকতে দিবেন না? তন্ময়, ওর সাথে আমার একটা ছবি তুলতে। ও ওয়াও, আমার কাছে দিবে। থ্যাংক ইউ। শোনো, দাঁড়া। এই ছবির তুমি একটা কপি নিবা, সাথে ক্যারি করবা। রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে, তুমি এই ছবিটা তাদেরকে দেখাবা। রেস্টুরেন্ট শুনো কেন দেখাবা জানো? কারণ তার তো গ্যাস লাগে, তার তো বিদ্যুৎ লাগে না কাজ করতে। তুমি আস্তে আস্তে তাকে বলবা, যদি আপনি জানেন কার সাথে আমার পরিচয় আছে, না দিলে আপনার গ্যাস লাইটও কাটা যাবে, বিদ্যুতের লাইট। ও থ্যাংক ইউ সো মাচ। যখন আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং স্বৈরাচারী হাসিনার পতন সুনিশ্চিত হয়ে যায়, ঠিক তখনই দায় সারার জন্য রাজপথে আন্দোলনরত ছাত্রদের সাথে যোগ দেয়। তারপর ছাত্র জনতা তাকে ভুয়া স্লোগানে তাড়িয়ে দেয়। পাঁচ নম্বরে রয়েছে নাতালিয়া অ্যান্ড হাবিব। বাংলাদেশের বহু নারীরা তাদের কাপল ব্লগ দেখে থাকে। তারা যে কত বড় গাদ্দার, এটা হয়তো তাদের অডিয়েন্স জানে না। আসুন দেখে আসি গণঅভ্যুত্থানের আগে তাদের ভেরিফাইড পেজ থেকে করা একটি পোস্ট। এবার আসুন এই পোস্টের আসল রহস্য বের করি। এই পোস্টটি অভ্যুত্থানের সময় সকল কাজের মাস্টার মাইন্ডের স্ক্রিপ্ট অনুযায়ী করা হয়েছে। এরপর জনগণের রিয়েক্টের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে পোস্ট ডিলিট করে। তারপর হাবিব তাদের পেজ থেকে লাইভে এসে বলে এই পোস্ট নাকি তার পেজের অ্যাডমিন করেছে। 4 নম্বরে রয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন। ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল, তখন সে আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে কি বলেছিল, চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি। বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবার আসুন আমরা তার আওয়ামী দালালি সম্পর্কের কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। দেখা হওয়ার পর আমি পা ধরে ওনার সালাম করছি, নেত্রী আপনারা শুধু সালাম করার জন্য আমার 2 লাখ ভোট পাইতে হয়েছে, আমার দোয়া করে দিছে। আশা করি এই দোয়া নিয়ে ওনার সাহায্য উনি যতটুকু করবে তাতেই আমি কৃতজ্ঞ। দর্শক, ব্যারিস্টার সুমন জেলে যাওয়া পর্যন্ত দেশেই লুকিয়েছিল। জেলে যাওয়ার আগে তার ভেরিফাইড আইডি থেকে পোস্ট করেছে। 3 নম্বরে রয়েছে তহিদুদ্দিন আফ্রিদি। দর্শক, এই তহিদুদ্দিন আফ্রিদি মানবতার ফেরওয়ালা নামে আপনাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু তার এই মানবতা শুধু লোক দেখানো এবং রাজনৈতিক পদ পাওয়ার জন্য ছিল। এবার চলুন জেনে আসি গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পক্ষে তার ভূমিকা সম্পর্কে। অভ্যুত্থানের শুরুর দিকে সে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে। সেই পোস্টে সে লিখেছিল, গত 6 দিন ধরে দুবাইতে থাকার কারণে ফেসবুক থেকে দূরে আছি, কিন্তু দেশের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে পেরে ইমিডিয়েটলি আমার টিমকে সাপোর্ট পাঠাতে বলে দিয়েছি। দেশে এসে সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই, আর কোনো রক্তক্ষরণ দেখতে চাই না। তারপর 16 মিনিটের মাথায় তার ভেরিফাইড পেজ থেকে তার এই পোস্ট সরিয়ে ফেলা হয়। এ কেমন কথা? আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল দুইটাই হ্যাক। আমি অনেক চেষ্টা করছি আমার আইডি ফেরত পেতে। আমাকে কেউ যদি পারেন তাহলে সাহায্য করুন ইনস্টাগ্রামে। অভ্যুত্থানের সময় সে তার ঘনিষ্ঠ বন্ধু আরএস ফাহিমকে অনেক হুমকির উপর রাখে। তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো, আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম। ওই দিন আরেক ধাক্কা, আমি কেন প্রোফাইল পিকচার দিলাম, তুই কেন লাল করলি প্রোফাইলটা? মানে আমারই একজন ফ্রেন্ড, তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি? এবার আসুন অভ্যুত্থানের পর তার একটি ফেসবুক পোস্ট দেখে আসি। এই পোস্টে সে বলে, আসসালামু আলাইকুম, আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাই না, কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে। তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যতদূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না, কিন্তু যত দিন যাচ্ছে
শত্রু বেড়েই চলছে, সাথে বেড়েই চলছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা। বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম। দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে, আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো। এই পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। এরপর আমি যখন শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আমার সকল সোশ্যাল মিডিয়াগুলোতে প্রোফাইল পিকচার এবং পোস্ট করি, তার কিছুক্ষণ পরেই আমাকে এনটিএমসি থেকে জিয়াউল আহসান কল দিয়ে বলে, তোমাকে একটা জিনিস জানাতে চাই, তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলো এখনই তোমাকে ডিলিট করতে হবে, আর তোমার সাথে কে কে যুক্ত এগুলোতে। এটা শোনার পর আমি সাথে সাথে ফোনটা কেটে দেই। আর কিছুক্ষণ পরেই আমাকে ডিবি হারুন কল দেয়। ডিবি হারুন আমাকে বলে, এই তুমি কার কল কাটছো? তুমি জানো তুমি, তোমার বাবা, তোমার টেলিভিশন সব শেষ করে দেবে। এখনই ওনাকে কল ব্যাক করো, যা বলে শোনো। এরপর সাথে সাথে কল কেটে দেয়। এরপর আমি ভয়ে পোস্ট ডিলিট করে দিই। আমার এখনও মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরিনি, কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিল। এরপর দিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয়, আমাকে বলে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, দেশে আসলে কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবা। তখন আমি বলি, চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিচ্ছি। আমি আরও বলি, চাচা পোস্ট তো আমি করি নাই, আমার অ্যাডমিন করছে। যদিও পোস্ট আমি করেছিলাম, কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি। এটা শোনার পর উনি আমাকে বলে, তোমার ওইসব অ্যাডমিন সরাও। এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলে, ওরে অ্যাক্সেস দাও। এরপরে বাকি সব কিছু তো আপনারা দেখলেনই। ডিবি হারুন আমাকে আরও বলে, আফ্রিদি দেশে এসে তুমি আগে আমার সাথে দেখা করবা, তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে। এরপর আমি আমার বাবার সাথে সব শেয়ার করি। তখন বাবা আমাকে বলে যে তুমি দেশে আসো, ফেসবুকে পোস্ট করা লাগবে না, তুমি রাস্তায় নামো, তাহলে তো সমস্যা নেই। ঠিক এর পরদিন থেকেই পুরো বাংলাদেশ শাটডাউন, যে কারণে ইন্টারন্যাশনাল ফ্লাইটও বন্ধ থাকে, আপনারা তা জানেন। এরপর যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশে আসি। যদিও মনের ভেতরে একটা ভয় ছিল যে এয়ারপোর্টে হয়তো আমি অ্যারেস্ট হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে এয়ারপোর্টে কিছুই হয়নি। বাংলাদেশে আসার পর আমি আর ডিবি হারুনের সাথে যোগাযোগ করিনি, কিন্তু পরের দিনই আমাকে আবার এনটিএমসি থেকে কল দিয়ে ডাকা হয়। তারপর ওখানে আমি যাই, গিয়ে দেখি ওরা হলিউড মুভির কেস বোর্ডের মতো করে আমি সহ আরও কয়েকজন ইনফ্লুয়েন্সার্সদের ছবিটা নিয়ে রেখেছে। আমার এখনও মনে আছে ওদের অ্যাক্টিভিটিস দেখে আমি আতঙ্কে একই জায়গায় 30 মিনিটের বেশি সময় দাঁড়িয়েছিলাম। ইনডিরেক্ট তো দূরের কথা, ডিরেক্টলি ওরা আমাকে বুঝিয়ে দিল কথার বাইরে গেলে সব শেষ আমার। ওই দিন নাকি এরপর দিন রাতে, আমার ঠিক মনে নাই, একটা এজেন্সি আমাকে জরুরি তলব করে। আমি এরপর সেখানে যাই। যাওয়ার একটাই কারণ, এর আগেও আমরা সব ইনফ্লুয়েন্সার্সরা ওনাদের সাথে কাজ করেছিলাম। এজেন্সি আমাকে বলে, শোনো আফ্রিদি, তুমি কার পক্ষে থাকবা বা বিপক্ষে থাকবা সেটা আমাদের দেখার বিষয় না, তোমাকে ডাকার প্রধান কারণ হলো এই আন্দোলনে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন ধরো মেট্রো রেল, সরকারি ভবনে ভাঙচুর ও আগুন, এসব তো আর ছাত্রদের কাজ না, এগুলো তো সাধারণ মানুষের টাকাই বানানো। আর সরকার যদি ভুল করে সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না। আর যারা যারা মারা গিয়েছে তাদের সুষ্ঠু বিচার চাইতে হবে। বুঝতেই পারছো আমাদের মোটিভ হচ্ছে দেশের এই অবস্থায় সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো তুমি এবং তোমার পরিচিত যেসব ইনফ্লুয়েন্সার্স আছে তাদেরকে নিয়ে অ্যাওয়ারনেসটা সোশ্যালি ক্রিয়েট করতে হবে। আমি এসব শুনে ডিরেক্ট বললাম, ভাইয়া আমি তো এটা করতে পারবোই না, আর যারা আছে তাদেরকে যদি 5 গুণ টাকা বেশিও দেওয়া হয় তাও তারা করবে না, এটা বিবেক আর ক্যারিয়ারের ব্যাপার। তখন এজেন্সি আমাকে বলে, আরে ভাই আমরা তো স্টুডেন্টের বিপক্ষে কোনো পোস্ট দিচ্ছি না, আচ্ছা তুমি একটা মিটিং ফিক্সড করে দাও, বাকিটা আমি ওদেরকে বুঝিয়ে দিব। এরপর আমি ওনাদের সাথে তাল মিলিয়ে হ্যাঁ ওকে বলে ব্যাপারটা সেখানে শেষ করি। আপনারা একবার চিন্তা করে দেখুন, এই অবস্থায় কেউ কি স্টুডেন্টের পক্ষে ছাড়া ভিডিও বা পোস্ট করবে? পেমেন্ট যতই হোক, যাই হোক, এরপর কয়েকজন ছোটো ইনফ্লুয়েন্সার্সদেরকে নিয়ে আমি ওদের সাথে মিটিং করিয়ে দিই। মিটিংয়ে এজেন্সি সবাইকে সব কিছু এক্সপ্লেন করে। মিটিংয়ে সবাই পোস্ট এবং ভিডিও করার আশ্বাস দিলেও মিটিং শেষে কেউ ভিডিও দিতে আর রাজি ছিল না, এমনকি অনেকেই টাকা নিয়েছে কিন্তু ভিডিও দেয়নি। এরপর এজেন্সি থেকে আমাকে সবার ভিডিওর জন্য আবার ফোন দেওয়া হলে আমি ইনফ্লুয়েন্সার্সদের সাথে আবার যোগাযোগ করি। সবাই আমাকে জানায় এমন পরিস্থিতিতে কেউ ভিডিও বা পোস্ট দিতে পারবে না। একটা সময় এজেন্সি যখন দেখলো আমার এবং বাকি ইনফ্লুয়েন্সার্সদের কেউ কিছু করতে রাজি হচ্ছে না, তখন তারা বলে, অ্যাট লাস্ট সরকার যদি ভুল করে
সেটা নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে, কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না, ভিডিও করার দরকার নাই। এদিকে এত এত ছাত্র আর মানুষ মারা যাচ্ছিল, আর অন্যদিকে এজেন্সি আমার সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। তখন আমি ডিরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট অফ করে দিই। ছাত্রদের বিপক্ষে যাওয়া, কোন ইনফ্লুয়েন্সারদেরকে হুমকি দিয়ে পোস্ট বা ভিডিও করা এবং ছাত্র বিরোধী কোনো ক্যাম্পেইনের সাথে থাকা, এইসবে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আপনারা যেটা হুমকি দিয়ে ছাত্রদের বিপক্ষে ক্যাম্পেইনের কথা বলছেন, সেই ক্যাম্পেইনের ব্যাপারে আমার 0% আইডিয়াও নেই। আমার মিটিংটা ছিল শুধু কয়েকজন ছোট ইনফ্লুয়েন্সার্সদের সাথে কথা বলিয়ে দেওয়া। এসব ঝামেলার মধ্যে হঠাৎ ডিবি হারুন আমাকে আবার কল দিয়ে বলে, তোমাকে দেখা করতে বলছিলাম, তুমি দেশে এসে আমার সাথে দেখা করো না কেন? তোমার নামে যে মামলা হয়েছে এটার একটা ব্যবস্থা তো করতে হবে, তাই না? সে এসব কথা বলে আমাকে আবার তার অফিসে ডাকে। যাওয়ার পর সে আমার সাথে আমার মামলা নিয়ে একটা কথাও বলল না। আমাকে সে বলল তার এক ভিডিও নাকি ভাইরাল হয়েছে, মানুষ নাকি তার ফেস চেঞ্জ করে ভাইরাল করতেছে। আমি তখন তার কাছ থেকে ভিডিওটা দেখতে চাই। আমি তখনও জানতাম না তার কি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে আমি বুঝতে পারি যে এটা তার ওই ভিডিও। তারপর সে বলে তার ভিডিও অনলাইন থেকে রিমুভ করে দিতে হবে। আমি তখন তাকে বলি, চাচা আপনি সাইবার সিকিউরিটির সাথে কথা বলেন, ওরাই পারবে। কিন্তু সে বারবার আমাকে ফোর্স করে ভিডিওটা রিমুভ করে দিতে। পরে আমি তাকে বলি এটা তো রিমুভ করা যাবে না। এটা বলার সাথে সাথে সে এবার আমার মামলা নিয়ে কথা বলা শুরু করে। আমাকে বলে তোমার নামে তো জঙ্গি মামলা হয়েছে, তোমাকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা যায়। আমাকে সে ইনডিরেক্টলি হুমকি দেয়। তারপর তাকে দেখানোর জন্য আমি কয়েকজনকে ফোন দেই তার ভিডিওটা রিমুভ করা যাবে কিনা, কিন্তু সবাই না বলে। এরপর তাকে আমি বলি যে আমি বাসায় গিয়ে একটা ব্যবস্থা করতেছি। আপনারা যে কোনো সেলিব্রিটিকে জিজ্ঞেস করুন, তারাই বলবে ডিবি হারুনের কাছে যে একবার সাহায্যের জন্য গিয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে ব্যবহার করেছে। তার ফেমাস হওয়ার একটা নেশা ছিল, সেটা তার পেজের ভিডিও দেখলেই আপনারা বুঝবেন। যারাই তার কাছে যায় তাদেরকে বাদ খাইয়ে সেটার ভিডিও করে সে ছেড়ে দেয়। সে তার ক্ষমতার অপব্যবহার এত বাজেভাবে করতো যে আমি এবং আমার এক ইউটিউবার বন্ধুকে দিয়ে সে তার রিসোর্টের প্রমোশনে যেতে বাধ্য করেছিল। তার রিসোর্টের প্রমোশনে আমরা এতটাই হেল্পলেস ছিলাম যে পেমেন্ট পাওয়া তো দূরের কথা, নিজে খরচে তার দেওয়া তারিখের মধ্যেই নো ম্যাটার হোয়াট শ্যুট করে তার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পোস্ট করতে হয়েছিল। ইভেন প্রায় সে আমাকে তার অফিসে ডেকে ব্লক করতে বলতো। আর আল্লাহর রহমতে ছোটবেলা থেকেই যে পরিমাণ টাকা দেখে বড় হয়েছি, আমার টাকার প্রতি কোনো লোভ নাই। উপরে মহান আল্লাহ তাআলা আছেন, উনি দেখছেন, উনি সাক্ষী আছেন আমি কি করছি। আল্লাহ যদি মনে করেন আমি কোনো ভুল করছি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। ভয়ে চুপ ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল, আর সেটার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। সেটার জন্য আমি আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আমার ওয়েল উইশার্সরা জানে এবং বিশ্বাস করে আমি কেমন। আপনি পাবলিকলি যখন কিছু করবেন তখন আপনার পক্ষে বিপক্ষে অনেক মানুষ কথা বলবে, কিন্তু বিপক্ষের মানুষগুলো ভালো কাজে চুপ থাকে, আর যখনই কোনো অজুহাত পায় সেটাকে তিলকে তাল বানিয়ে ফেলে। ব্যাপারটা অনেকটা এই ছড়ার মতো হয়ে গেল, এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খুঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে। ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল, কেন মিছে কানের খুঁজে মরছো ঘুরে সোনার চিলের পিছে, নেইকো খালে নেইকো বিলে নেইকো মাঠে গাছে, কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। কথা আগেও হতো, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে, কিন্তু তাই বলে আমি কখনো থামিনি এবং থামবো না ইনশাআল্লাহ। আর সেটার একমাত্র কারণ হলো আমার ওয়েল উইশার্সদের সাপোর্ট। এর আগেও থেমে যেতাম, কিন্তু তারা আমাকে থামতে দেয়নি এবং আজকেও দিচ্ছে না। একটা ব্যাপার বলতেই হয়, নিউজ করেন ঠিক আছে, দেশটা স্বাধীন হয়েছে, সবারই কথা বলার অধিকার আছে, কিন্তু যাদের আমি চিনিই না তাদের সাথে দয়া করে আমাকে ইনভলভ করবেন না। মানুষ আমার ব্যাপারে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছে, আর আমি চাইলে তো অনেকের ব্যাপারে প্রমাণসহ বলতে পারি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এভরিওয়ান ডিজার্ভ এ সেকেন্ড চান্স। এই পোস্টটিও সে তার পেজ থেকে সরিয়ে ফেলে। এরপর তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসে এক মায়া কান্না শুরু করে। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। অতঃপর তার সেই লাইভ ভিডিওটি তার অফিসিয়াল চ্যানেল থেকে ডিলিট করা হয়। তার নাটকের গোমর ফাঁস করলেন সাইবার টেকনিশিয়ান আব্দুল আল ইমরান। চলুন দেখে আসি
সেই পোস্টে তিনি কি বললেন। আমি আন্দোলন শুরুর দিকে আফ্রিদির পেজে অ্যাডমিন হই ওর পেজের ইস্যু সলভের জন্য। আন্দোলন শুরুর পর হুট করে ওর পেজের অ্যাডমিন থেকে আমার আইডি রিমুভ করে এবং কিছুক্ষণ পরই সে পেজ আনপাবলিশড করে ফেলে। একটু পর ইনস্টাগ্রামে পোস্ট দেয় তার পেজ এবং অ্যাকাউন্ট হ্যাক। আমি তখনই নাটকের কাহিনী ধরে ফেলি। আমাকে কয়েকজন মেসেজ দিয়ে ওর ইনস্টাগ্রাম স্টোরি দেখালে সবাইকেই বলি এটা নাটক। আমি একটু আগেও অ্যাডমিন ছিলাম। 2 নম্বরে রয়েছে ফারাজ করিম চৌধুরী। সে ছিল দেশবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা। এই কথিত মানবতার ফেরিওয়ালা ছিল চট্টগ্রাম রাউজানের সন্ত্রাস। তার বাবা ছিল আওয়ামী এমপি। পুরো রাউজানে চলতো তার ত্রাসের রাজত্ব। যখন জুলাই আন্দোলন 3 আগস্টে বারুদের মতো তীব্র হয়ে উঠল, তখন সে দায় সারার জন্য তার মাকে নিয়ে লাইভে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার নাটক করে। আসুন দেখে আসি সেই ভিডিওটি। 6 রাত ঘুমাইনি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময় তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরের নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারি। অনেকে হয়তো বলছেন যে আমার ছেলে গেলে চিটাগংয়ের হয়তো কোনো ছেলের গায়ে গুলির আঁচড়টাও লাগতো না। আমি তাদের কাছে মাফ চাচ্ছি, সেই মাদের কাছে আমি মাফ চাচ্ছি। যদিও আমি জানি যে সন্তান হারানোর মতো কষ্টের এর থেকে ভারী আর কিছু নেই। আপনারা আমাকে বলে দিয়েন যদি এখনো কোনোভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি। আমি একজন আইনজীবী, আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছে। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমার যদি করণীয় কিছু থাকে, এক ফোঁটা যদি কিছু থাকে আমাকে বলবেন, আমি সেটা করার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়ে, যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। এই দেশ আমাদের সবার, আমরা এই দেশকে বাঁচানোর জন্য একবার না বারবার আমরা যুদ্ধ করেছি। 90-এর আন্দোলন আমার মনে আছে, এই 2024-এর আন্দোলন আমাকে 90-এর আন্দোলনের সেই স্মৃতিগুলো আবার জানাচ্ছে। ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তাদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ, তাদের সাথে লড়া আমাদের কাজ না। আপনাদের কাছে এটাই আজকের জন্য আমার অনুরোধ, আপনারা আমাকে জানাবেন। ভালো হোক মন্দ হোক, আমরা এই দেশেরই মানুষ, ভুল ত্রুটি আমাদেরই হয়, শুধরানো আমরাই নিজেদের করতে পারি। আমার ছেলের হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যদি কিছু করতে পারি জানাবেন। 1 নম্বরে রয়েছে অভ্যুত্থানের সময় দেশের অস্থিতিশীল করা মাস্টার মাইন্ড সুলাইমান সুমন। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন। এই ভদ্রলোককে আমরা সকলে মোটিভেশনাল স্পিকার হিসেবে চিনতাম। এবার আসুন তার রহস্য উন্মোচন করি। সে অভ্যুত্থানের সময় একটি ক্যাম্পেইন চালু করে
এবং ক্যাম্পেইনে একে একে সকল ইনফ্লুয়েন্সার্সদেরকে আমন্ত্রণ জানানো হয়। এই ক্যাম্পেইনে একটি স্ক্রিপ্ট তৈরি করা হয়, যে স্ক্রিপ্ট অনুযায়ী নাতালিয়া অ্যান্ড হাবিব তাদের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দিয়েছিল। এই ছিল মোটিভেশনাল স্পিকার খ্যাত সুলাইমান সুখনের আদ্যপাত্র। বর্তমানে সে কোথায় আছে সেটা জানা যায়নি। সে তার ফেসবুক পেজে একটি ডিফল্ট মেসেজ সেট করে রেখেছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন, এদেরকে জাতি ক্ষমা করে দেওয়া যৌক্তিক হবে কিনা, কমেন্টে জানিয়ে দিন। এরা এখন বিভিন্ন রূপে সোশ্যাল মিডিয়ায় এসে হাজির হবে, কিন্তু আমাদেরকে সচেতন নাগরিক হিসাবে এদের থেকে সচেতন থাকতে হবে। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।